মধ্যপ্রাচ্য একটি ভৌগোলিক, ধর্মীয়, অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। তেল সম্পদ, ইসলামী রাজনীতি, সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এইসব ইস্যুর কারণে পশ্চিমা বিশ্বে, বিশেষত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দৃষ্টিতে মধ্যপ্রাচ্য সবসময়ই একটি অগ্রাধিকারপ্রাপ্ত অঞ্চল। উপনিবেশিক যুগ 1800 শতক থেকে 2000 শতক। 1916 সালে সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেয়। 1948 সালে পশ্চিমাদের সমর্থনে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এর ফলে আরব দুনিয়ায় পশ্চিমাদের প্রতি অসন্তোষ বাড়ে। পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রাজতান্ত্রিক শাসকদের সমর্থন দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় অংশের জ্বালানি নির্ভরতা মধ্যপ্রাচ্যের ওপরে, বিশেষ করে সৌদি আরব, ইরাক, কুয়েত, ওমান এবং কাতারের ওপর। 1973 সালের তেল নিষেধাজ্ঞা, ওপেক অয়েল এম্বার্গো পশ্চিমাদের ভূ রাজনৈতিক অবস্থান ঝুঁকিতে ফেলে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে তেল নিরাপত্তা প্রথম স্থান পায়। পেট্রো-ডলার চুক্তি ছিল একটি অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সমঝোতা, যার মাধ্যমে তেল বাণিজ্যে মার্কিন ডলারকে কেন্দ্রীয় মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। 1974 সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি হয়। তারা তেল বিক্রির জন্য শুধু মার্কিন ডলারেই লেনদেন করবে। যুক্তরাষ্ট্রের প্রতিদান, সৌদি রাজপরিবারের নিরাপত্তার গ্যারান্টি, সামরিক সহায়তা, অস্ত্র ও প্রযুক্তি সরবরাহে সম্মত হয়। পরে ওপেকভুক্ত দেশগুলো এই চুক্তির অনুসরণ করে। এর ফলাফল মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্য নিশ্চিত হয়। তেল কেনা মানে ডলার চাহিদা বাড়ানো, এতে ডলার বিশ্ব মুদ্রা হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বিশাল পরিমাণ ডলার ছাপাতে পারে কারণ বিশ্ব তা শোষণ করে। 50 বছর পর 2024 সালে চুক্তির মেয়াদ শেষ হয়। সৌদি আরব এখন বহু মুদ্রাভিত্তিক লেনদেনের দিকে ঝুঁকছে। ইসরায়েল রক্ষা ও মিত্রতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বছরে প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। ফ্রান্স ও জার্মানি প্রযুক্তি অস্ত্র সহযোগিতা প্রদান করে। ইসলামী সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধ। 2001 সালের 9/11 হামলার পর ওয়ার অন টেরর ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও ইরাকে সামরিক হস্তক্ষেপ শুরু হয়। আল কায়দা, ISIS ও অন্যান্য জিহাদি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ড্রোন হামলা, গুপ্তচর বৃত্তি ও মিত্র বাহিনী গড়ে তোলে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ। পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন 2015 সালে স্বাক্ষরিত হলেও 2018 সালে ট্রাম্প প্রশাসন তা বাতিল করে। ইউরোপীয় দেশগুলো এখন চায় নতুন করে কূটনৈতিক চুক্তি হোক। সামরিক হস্তক্ষেপ ও কৌশলগত দখলদারিত্ব। 2003 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরাকে সাদ্দাম হুসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে। ফলে রাজনৈতিক শূন্যতা এবং IS-এর উত্থান ঘটে। 2011 সালে লিবিয়ায় নেটো বিমান হামলা গাদ্দাফির পতন ঘটায়, যার ফলে লিবিয়ায় গৃহযুদ্ধ ও মাইলিশিয়া নির্ভর রাজনীতি পরিস্থিতি তৈরি হয়। 2011 সালে সিরিয়ায় পশ্চিমারা বিমান হামলা করে ও কুর্দিদের সহায়তা করে। সিরিয়া সংঘাতে রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, যার ফলে সিরিয়া সংঘাত বৈশ্বিক সংঘাতে রূপ নেয়। যুক্তরাষ্ট্র তালেবান সরকারের উৎখাত করার লক্ষ্যে 2001 সালে আফগানিস্তানে হামলা করে। 20 বছর হস্তক্ষেপের পর 2021 সালে তালেবানের পুনরাবির্ভাব হয়। গালফ কোঅপারেশন কাউন্সিল GCC রাজতন্ত্রগুলোর সঙ্গে পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এদের সঙ্গে অস্ত্র চুক্তি, সেনাঘাঁটি ও প্রযুক্তিগত বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি রয়েছে কাতার, আল উদেইদ, বাহরাইন, 5th ফ্লিট, সৌদি আরব ও কুয়েতে। কাতারের আল উদেইদ এয়ারবেস মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেখানে আনুমানিক 10,000-এর বেশি সৈন্য রয়েছে। এবং কুয়েতে 13,000, বাহরাইনে 7,000, সৌদি আরবে 3,000,
সংযুক্ত আরব আমিরাতে 5,000, ইরাকে 3,000, সিরিয়ায় 1,000, সব মিলিয়ে 40-50 হাজার মার্কিন সেনা রয়েছে মধ্যপ্রাচ্যে। অস্ত্র বিক্রয় বা বাণিজ্য। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র রপ্তানির হার সবচেয়ে বেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সবচেয়ে বড় ক্রেতা। সমালোচনা ও দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ডস। আরব বসন্ত, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এক গণবিক্ষোভ, যার মূল দাবি ছিল গণতন্ত্র, দমন পীড়নের অবসান ও অর্থনৈতিক সুযোগ। পশ্চিমা বিশ্বের ভূমিকা এই আন্দোলনগুলোর প্রতি জটিল ও দ্বিমুখী ছিল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়িয়ে গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সমর্থন করে। মিশরে হোসনি মোবারকের পতনের সময় যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে তাকে সরে যেতে। সেনা হস্তক্ষেপ। লিবিয়া, ন্যাটো, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ 11 সালে লিবিয়ায় নো ফ্লাই জোন কার্যকর করে এবং মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালায়। এই হস্তক্ষেপ গাদ্দাফির পতন ঘটায়, কিন্তু পরে দেশে গৃহযুদ্ধ ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়। সিরিয়া বিষয়ে দ্বিধান্বিত নীতি। পশ্চিমারা বাশার আল আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করে না। কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিলেও এতে আইএস ও উগ্রপন্থী গোষ্ঠী শক্তিশালী হয়ে ওঠে। পশ্চিমারা আরব বসন্তকে গণতন্ত্রের সুযোগ হিসেবে দেখলেও তাদের হস্তক্ষেপ ও দ্বিমুখী নীতির ফলে অনেক দেশে অস্থিতিশীলতা, গৃহযুদ্ধ এবং সন্ত্রাসবাদ বেড়েছে। জনসমর্থনের বদলে কোথাও কোথাও তাদের নীতি নতুন একনায়কতন্ত্র ও সংঘাত জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পশ্চিমারা মধ্যপ্রাচ্যে রাজতন্ত্রী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করে। ইরান ইসরায়েল যুদ্ধে পশ্চিমা মিত্রতা ইসরায়েলের দিকে, কিন্তু তারা যুদ্ধ এড়াতে চায়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চীন ও রাশিয়ার প্রভাব বেড়েছে। চীন মধ্যপ্রাচ্যে বিনিয়োগ বাড়াচ্ছে এবং রাশিয়া সিরিয়ায় ঘাঁটি স্থাপন করেছে। গাজা ও ফিলিস্তিন প্রশ্নে পশ্চিমারা মানবিক সমাধান চায়, কিন্তু ইসরায়েলেরও পাশে থাকতে চায়। বিগত কয়েক দশকের ঘটনার রেশ ধরে আরব জনমতের পরিবর্তন ঘটেছে। অনেক আরব রাষ্ট্র পশ্চিমা বিশ্বের ভূমিকার বিরোধিতা করছে। পশ্চিমা বিশ্বের মধ্যপ্রাচ্য নীতি বহুস্তরীয়। তেল, নিরাপত্তা, সামরিক প্রভাব ও ভূ-রাজনৈতিক অবস্থানের সমন্বয়ে গঠিত। তবে এই নীতিতে নৈতিক দ্বিচারিতা, একচোখা সমর্থন ও প্রতিক্রিয়াশীল কৌশল বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে। এখন প্রশ্ন হলো, পশ্চিমারা কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে পারবে, নাকি তারাই এই অস্থিরতার এক গুরুত্বপূর্ণ অংশ?